প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। আজকের ক্ষুদ্র প্রচেষ্টাই আগামী দিনের বড় সাফল্যের বীজ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দাতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। আজ বিশ্ব আইনজীবী দিবস। এই দিনটি আইনজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার, আইনের প্রতি শ্রদ্ধা, জ্ঞানের দিন হচ্ছে এই অ্যাডভোকেট ডে। ন্যায়, সততা ও সাংবিধানিক অধিকারের রক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো, গণতন্ত্রের মেরুদণ্ডকে আরও শক্তিশালী করার দিন হচ্ছে আইনজীবী দিবস। অ্যাডভোকেটস ডে কেবল একটি দিন নয়, এটি ন্যায় বিচারের প্রতি সমাজের অঙ্গীকারের প্রতীক। বহু শতাব্দী ধরে আইনজীবীরা মানবাধিকার, স্বাধীনতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের কঠোর পরিশ্রম, বুদ্ধিমত্তা ও সততা একটি ন্যায্য সমাজ ব্যবস্থার ভিত নির্মাণে সহায়তা করে। ত্রিপুরার আইন ব্যবস্থার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। ত্রিপুরার রাজ্য থাকাকালেও মহারাজাদের আদালত, কচেরি এবং জন অভিযোগ ব্যবস্থা ছিল। রাজ্য সংযুক্তির পর 1950 সাল থেকে ভারতের সংবিধানের অধীনে ত্রিপুরার বিচার ব্যবস্থা নতুন মুখ পায়। ত্রিপুরার আইন ব্যবস্থার কয়েকটি উল্লেখযোগ্য দিক হল 1950-এর দশক, ত্রিপুরায় জেলা আদালত প্রতিষ্ঠা ও আধুনিক বিচার প্রক্রিয়া শুরু। 1972 সালে পূর্ণ রাজ্যের মর্যাদা, ত্রিপুরার উচ্চ বিচার ব্যবস্থার পরিধি বৃদ্ধি পায়। হাইকোর্ট বেঞ্চ স্থাপন, গুয়াহাটি হাইকোর্টের একটি বেঞ্চ ত্রিপুরায় কার্যক্রম শুরু করে। 2013 সালে স্বতন্ত্র ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠা। ত্রিপুরার ন্যায় ব্যবস্থার ইতিহাসে এটি ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ। হাইকোর্ট প্রতিষ্ঠার পর থেকে ত্রিপুরায় বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত এবং জনগণের কাছে সুলভ হয়েছে। এখানকার আইনজীবীরা মানবাধিকার, উপজাতি জনগোষ্ঠীর স্বার্থ, নারীর নিরাপত্তা, ভূমি সংক্রান্ত আইন এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আজকের ত্রিপুরায় অ্যাডভোকেটরা শুধু আদালতে লড়াই করেন না, বরং আইনি সচেতনতা বৃদ্ধি, মানব পাচার প্রতিরোধ, নারী নির্যাতন মামলায় তৎপরতা, গ্রামীণ এলাকায় আইনি ক্যাম্প, দরিদ্র নাগরিকের লিগ্যাল এইড সুবিধা, পরিবেশ ও ভূমি আইন রক্ষার সক্রিয়তা, সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। ত্রিপুরার বহু আইনজীবী আজ জাতীয় পর্যায়ের সম্মান অর্জন করেছেন। সমাজের প্রতিটি স্তরের মানুষের অধিকার রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম। ন্যায়ের পক্ষে দাঁড়ানো সব সময় সহজ নয়, তবু অ্যাডভোকেটরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, দুর্বল মানুষের পাশে দাঁড়ান, সংবিধানের মর্যাদা রক্ষা করেন, গণতন্ত্রের ভিত শক্ত করেন, আইনের শাসন বজায় রাখেন। তাদের নিষ্ঠা ও সাহস একটি ন্যায় ভিত্তির সমাজ গঠনের সবচেয়ে বড় শক্তি। আজকের আমাদের বার্তা হচ্ছে, আজ আমরা সকল অ্যাডভোকেটের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জানাই। তাদের জন্যই সমাজে আইনের প্রতি আস্থা বজায় থাকে, গরিব দুস্থ মানুষের অধিকার রক্ষা হয়, আর ন্যায় বিচার জীবনের প্রতিটি স্তরে আলো ছড়িয়ে দেয়। আজকে অ্যাডভোকেট ডে, আইনজীবীদের দিবস আমরা সারা রাজ্যে উদযাপিত হয়েছে। আমাদের বার কাউন্সিল এবং আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এবং আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন, এছাড়াও রাজ্যের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনগুলিতে আমরা অ্যাডভোকেট ডে আজকে আমরা উদযাপিত করেছি। বেসিক্যালি আমরা যারা অ্যাডভোকেট বা আইনজীবী আছি, তাদের সমাজে আসলে একটা বিশাল ভূমিকা। মানুষ অনেক প্রবলেমে, বিপদে পড়ে আমাদের কাছে আসেন, তো আমাদের ডিউটি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, ওদেরকে সঠিক আইনি রাস্তা দেখানো, সঠিক আইনি পরামর্শ দেওয়া। মানুষকে আইনি পরামর্শ দেওয়া এবং বিভিন্ন মামলায়, মোকদ্দমায় জর্জরিত যারা হয়েছেন তাদেরকে কিভাবে পথ দেখানো যায়, সেটাই আমাদের মূল ডিউটি এবং কাজ, এবং আমরা বহুদিন ধরে এই কাজ করে চলেছি। তো এই অ্যাডভোকেট ডেতে আমি রাজ্যের এবং দেশের সকল অ্যাডভোকেটদের শুভেচ্ছা জানাই এবং জানাই যে আমরা যে ডেডিকেশন নিয়ে কাজ করছি সেটা যাতে আমাদের কন্টিনিউ করতে পারি। কারণ এই যে প্রফেশনটা ঠিক সহজ নয়। এই প্রফেশনটা সত্যি কথা বলতে অনেক কঠিন। আমরা যখন নতুন আইনজীবী হিসেবে জয়েন করি, থাকি, তখন মনে হয় যে রাস্তাটা খুব দুর্গম। ধীরে ধীরে দিনে দিনে আমাদের সিনিয়রদের সঙ্গে মিলে মিশে কাজ করে শিখে আস্তে আস্তে আমরা পরিণত অ্যাডভোকেট হই। এবং এটা সত্যি কথা বলতে এখানে একটা জ্ঞানের সমুদ্র, সবটুকু জানা সম্ভব হয় না আমাদের পক্ষে।
আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা জানতে চেষ্টা করি এবং কাজ করতে চেষ্টা করি এবং মানুষকে সেই মতো রিলিফ দিতে আমরা চেষ্টা করি। তো আমি আজকে এই পজিটিভ বার্তার চ্যানেলের মাধ্যমে ওদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আমাদের আইনজীবীরা যেন সুস্থ মতো সুন্দর মতো কাজগুলি চালিয়ে যেতে পারি এবং সবাই যেন অত্যন্ত সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ওনাদের কাজগুলি করে থাকেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। বিএসএফের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আগরতলায় এক বাইক র্যালির আয়োজন করা হয়। শালবাগান থেকে শুরু হয়ে এই বাইক র্যালি গোকুলনগর পর্যন্ত আসে। বিএসএফের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আগরতলায় এক বাইক র্যালির আয়োজন করা হয়। বুধবার শালবাগান থেকে শুরু হয়ে এই বাইক র্যালি গোকুলনগর পর্যন্ত আসে। বাইক র্যালির সূচনা করেন বিএসএফের আধিকারিকরা। তিনি বলেন, দেশের সীমান্ত রক্ষী বাহিনীর হীরক জয়ন্তী বর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক কাজকর্ম, যেমন শিশুদের মধ্যে খাদ্য বিতরণ, স্কুলের পড়ুয়াদের মধ্যে পাঠ্য সামগ্রী প্রদান করা, শীত বস্ত্র বিতরণ, হাসপাতালগুলিতে রোগীদের মধ্যে ফল মিষ্টি প্রদান করা ইত্যাদি। প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সাধারণ মানুষদের মধ্যে বার্তা দিতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাইক র্যালির মাধ্যমে মানুষকে বিএসএফ এর কাজকর্ম সম্পর্কে অবহিত করা হচ্ছে। সেই সঙ্গে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ বদ্ধপরিকর এই বার্তাও দিতে চাইছেন এই র্যালির মধ্য দিয়ে। প্রসঙ্গত, গত 21 নভেম্বর গুজরাটের ভুজের কাছে হরিপাসে বিএসএফ এর 176 নম্বর ব্যাটালিয়নকে হীরক জয়ন্তী অনুষ্ঠানের সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যেও শালবাগান স্থিত বিএসএফ এর প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিএসএফ জওয়ানরা সারা বছর নানা সামাজিক কাজকর্ম করে থাকেন। তাদের সিভিক অ্যাকশন কর্মসূচি আগে যেমন ছিল এখনো আছে। এর মধ্য দিয়ে মানুষ বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। सीमा प्रहरी परिवार के हमारे सारे बहादुर साथियों, आज ये हमारी जो हीरक जयंती वर्षगांठ की आखिरी इवेंट है, जो हमारे 2025 में हम इस हीरक जयंती समारोह सेलिब्रेट कर रहे हैं, उसकी ये आखिरी इवेंट है। मोटरसाइकिल रैली फ्रॉम शालबागान टू गोकुलनगर। तो इसके लिए आपको जो पार्टिसिपेट कर रहे हैं उन सबको भी बहुत बहुत बधाई। जो पार्टिसिपेट नहीं कर पा रहे हैं बिकॉज ऑफ लॉजिस्टिकल रीजंस, उन सबको भी बहुत बहुत बधाई। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সম্বর্ধনা দেওয়া হয়। নিউ হোপ সামাজিক সংস্থার উদ্যোগে হয়েছে এই সম্বর্ধনা অনুষ্ঠান। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার মেয়ে দীপা কর্মকার সহ অন্যান্যরা। নিউ হোপ সামাজিক সংস্থার উদ্যোগে হয়েছে এই সম্বর্ধনা সভা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিমন্যাস্ট দীপা কর্মকার বলেন, প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের সব সময় তাদেরকে হাসি খুশি রাখতে হবে। তারা যাতে না বুঝতে পারে যে তারা দিব্যাঙ্গ, তাদেরকে সব সময় উৎসাহিত করতে হবে। মনে রাখতে হবে তারাও এই দেশের ভবিষ্যৎ, তারাও এই দেশের জন্য, রাজ্যের জন্য, সমাজের জন্য, মানুষদের জন্য কিছু করতে পারে। তাই তাদেরকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি তিনি বলেন, সমাজের সকল অংশের মানুষদের মধ্যে কোনো না কোনো কৃতিত্ব আছে। সেই কৃতিত্বকে যাতে শিশুরা কাজে লাগাতে পারে সেই দিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিশুদের গালমন্দ করা যাবে না। দীপা কর্মকার দৃষ্টান্ত দিয়ে বলেন, প্যারা গেমসে মেডেল পেয়েছেন যে জিমন্যাস্ট, তার 2 হাত 2 পা নেই, এরপরও সে পুরস্কার পেয়েছে। প্রতিবন্ধী শিশুদেরকে লেখাপড়ার মাধ্যমে শিক্ষিত করে তুলতে হবে। তারা যাতে লেখাপড়ার মাধ্যমে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেদিকে নজর রাখতে হবে অভিভাবকদের। সম্বর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ওনারা ওনাদের বাচ্চাদের নিয়ে এসছে এবং স্পেশালি ধন্যবাদ জানাই নিউ হোপকে এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য। কারণ আজকে 3 ডিসেম্বর ওয়ার্ল্ড ডিসেবল ডে, বাট আমি মনে করি এই দুনিয়াতে আমরা যারাই জন্ম নিই সবার মধ্যেই কিছু না কিছু একটা কৃতিত্ব থাকে এবং তাদের একটা কিছু করার দিয়ে ভগবান এখানে পাঠায়। আমি একটাই কথা বলবো যে আজকে এই দিনে বাচ্চাদের, এই ডিসেবল বাচ্চারা আছে, ওদের যাতে কখনো না বলা হয় যে তোমরা ডিসেবল, ওরা পারবে। কারণ আমরা জানি ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ডে এরকম অনেক ডিসেবল আছে যারা যাদের দেখে আমরা স্বপ্ন দেখি, যাদের দেখে আমরা সেলিব্রিটি ভাবি,
যারা কিছু করেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে যে বাচ্চাগুলি আছে ওনারাও একদিন আমাদের দেশে রাজ্যের জন্য কিছু করবে, এবং স্পেশালি ফ্যামিলির জন্য। আপনারা জানেন কিছুদিন আগে আমরা প্যারা গেমকে এতটা জানতাম না, কিন্তু আজকের দিনে যদি আমরা মেডেল তালিতে দেখি, প্যারা গেম আমাদের দেশের অনেক অনেক মেডেল এনে দিয়েছে, এবং স্পেশালি আমাদের রাজ্যেও অনেক মেডেল আনছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। মেয়র দীপক মজুমদারের হাত ধরে আগরতলা পুর নিগমের 17 নম্বর ওয়ার্ড অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন হয়। 15 লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ হবে এই অফিস, বললেন মেয়র। বুধবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পুর নিগমের মুক্তা পুকুর পাড়ে সেন্ট্রাল জোনের অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের নতুন অফিস গৃহের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মেয়র দীপক মজুমদার। পাশাপাশি এদিন তিনি সেখানে একটি ওপেন জিমেরও উদ্বোধন করেন। 50 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হবে 17 নম্বর ওয়ার্ডের অফিস গৃহ, এবং ওপেন জিমের খরচ পড়বে 15 লক্ষ টাকা। এদিনের অনুষ্ঠানে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ঢাকঢোল সহযোগে এদিনের অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করা হয়েছে। এলাকার নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল 17 নম্বর ওয়ার্ডে একটি অফিস নির্মাণ করা হোক, কারণ নাগরিকদের একটি R1 নিতে জোনাল অফিসে ছুটে যেতে হয়। তাছাড়া অন্যান্য কাজের ক্ষেত্রেও তাদের অসুবিধা হচ্ছে। এলাকার নাগরিকদের দাবিকে গুরুত্ব দিয়েই বুধবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অফিস বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেয়র দীপক মজুমদার। সেই সঙ্গে মেয়র দীপক মজুমদার একটি ওপেন জিমেরও উদ্বোধন করেন। ওপেন জিম পেয়ে খুশি এলাকার নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে 800 থেকে 900 কোটি টাকার কাজ চলছে। শীঘ্রই এই কাজ সম্পূর্ণ করা হবে। সচিবালয়ে কথা জানিয়েছেন নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে 800 থেকে 900 কোটি টাকার কাজ চলছে। বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিজিৎ সিং এই কথা জানিয়েছেন। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটির কমিশনার DK চাকমা সহ ট্রাফিক এসপি সহ অন্যান্য আধিকারিকরা। অভিষেক সিং বলেন, আগরতলা পুর নিগমের মধ্যে ইতিমধ্যেই 4টি প্যাকেজের কাজ শুরু হয়েছে। 0 থেকে 3 এই 4টি প্যাকেজের মাধ্যমে চলছে এই কাজ। আগামী 3 মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে কাজে হাত দিয়েছেন ঠিকাদাররা। এই সব কাজের মধ্যে রয়েছে পাকা ড্রেন নির্মাণের কাজ, আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন তৈরি করা, রাস্তা তৈরি করা ইত্যাদি। তিনি বলেন, আগরতলা শহরের বিদ্যুতের এবং BSNL এর আন্ডারগ্রাউন্ড কেবল লাইন হবে। সেই সঙ্গে রয়েছে পানীয় জলের পাইপ লাইন সম্প্রসারণের কাজ। ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে এই কাজ অতি দ্রুত সম্পূর্ণ করার জন্য। বর্ষার অনেক আগেই এই কাজ সম্পূর্ণ করা হবে। আগরতলা শহরে 500 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল লাইন তৈরি করা হবে। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 6 থেকে 8 মাসে আগরতলায় অনেকটা কাজ হচ্ছে, যেহেতু ড্রেনের কাজ, রোড কনস্ট্রাকশন কাজ, আন্ডারগ্রাউন্ড ডাক্টিং আমরা যে বলি ওটা কাজটা হচ্ছে। অনেক জায়গা এম্ব্যাঙ্কমেন্ট কাজও হচ্ছে, আর কিছু কিছু জায়গা জলের আর পাইপলাইনও কাজও হচ্ছে। যে কোনো সিটি যখন ডেভেলপ হয়, আমাদের আগরতলা অনেক পুরানো সিটি আছে। পুরানো সিটির মধ্যে অনেক জিনিসটা অনেক পুরানো রয়েছে এখানে। আমাদের যে আগে ড্রেনগুলি ছিল ওটা ইটের ড্রেন ছিল, ওই ইটের ড্রেন এখন পাক্কা ড্রেন হচ্ছে, RCC ড্রেন হচ্ছে। আমাদের যত ওয়্যারগুলি আপনি দেখছেন উপরে, ওই ওয়্যারগুলি সব আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। বিকজ আমরা দেখেছি প্রত্যেক বছরের সাইক্লোনে অনেকটা আমাদের এখানে ক্ষত বিক্ষত হচ্ছে, পাওয়ার কেবল আর বাকিটা, তো ওটা এনশোর করার যে এটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। BSNL, এয়ারটেল যে কোনো লাইন আছে ওটাও আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছে, ওখানে ওটা হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যে ক্রমশই ঘনিয়ে আসছে শীত। দিনের পর দিন পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরায় ক্রমশই ঘনিয়ে আসছে শীত, পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি ছিল 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 73% আর সর্বনিম্ন 56%। দমকা হাওয়া ছিল 14 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যার পর দমকা হাওয়ার
আবহাওয়ার গতি বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে, দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। ডিসেম্বর মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলিতে এসে হাজির শীত বস্ত্র। শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীত বস্ত্রের বিপুল সম্ভার। ক্রেতারা তাদের পছন্দ মতো শীত বস্ত্র ক্রয় করে চলেছেন। রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরাও। প্রতি বছর ভুটানিরা শীত বস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন। রাজ্যে ভুটানিদের তৈরি শীত বস্ত্রের চাহিদা খুব বেশি, তাই লাভও বেশি হয়। রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয়, তাই প্রতি বছর রাজ্যের শীত বস্ত্র বিক্রি করতে আসেন। এতে করে রাজ্যের মানুষও উপকৃত হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।